নমস্কার, হাল্লাবোলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকের আমাদের হাল্লাবোলের মুখোমুখিতে আমাদের অতিথি রূপে আমরা পেয়েছি বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। অনিমেষ বাবু, আপনাকে হাল্লাবোলে অনেক স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই এই যে বিরোধী দলনেতা হিসেবে 1 বছরের যে আপনার যে জার্নি, সেটার অভিজ্ঞতা আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সঙ্গে যদি আপনি শেয়ার করেন। ধন্যবাদ। অনেক দিন বাদে হাল্লাবোল চ্যানেলে আসছি এবং থ্যাংক ইউ হাল্লাবোল। এবং বিরোধী দলনেতা হওয়ার পর এই বুঝি প্রথমবার এলাম। দি এক্সপিরিয়েন্স অফ লিডার অফ অপোজিশন, এটা আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ক্রাফট ইন জাস্ট 1 or 2 সেন্টেন্সেস, বাট মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা এজ এ লিডার অফ অপোজিশন, না অপোজিশনের থেকে কিভাবে কাজ করতে হয়, আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, লং এক্সপিরিয়েন্স। বিরোধীদের কি সমস্যা, বিরোধীদের থেকে মানুষ কি আশা রাখতে পারে, দিজ আর লং জার্নি। 22 years আই হ্যাভ স্পেন্ড ইন পলিটিক্যাল লাইফ এবং অনেকগুলো বিষয় দেখেছি। তবে এইটুকু বলতে পারি যে তিপ্রামথা এজ এ অপোজিশন পার্টি ইন দি অ্যাসেম্বলি আমরা চেষ্টা করেছি এবং আগামী দিনও চেষ্টা করব যারা লাঞ্ছিত বঞ্চিত মানুষের হয়ে কথা বলা। কারা আসছে আমাদের কাছে, যারা চাকরি পাচ্ছে না, যারা প্রমোশন পাচ্ছে না, ফিক্স পে থেকে রেগুলার যাদের হচ্ছে না, যাদের জমি দখল করা হয়েছে, পুলিশের কাছে যারা বিচার পাচ্ছেন, দিজ আর দি পিপল, দে কিপ কামিং টু আস। তবে অ্যাজ এ অপোজিশন পার্টি ত্রিপুরায় যা যা করার, উই আর রিয়েলি ট্রাইং আওয়ার বেস্ট। এবং অনেকেই আমাদের সম্পর্কে বলে যে আপনারা আন্দোলন কেন করছেন না। আন্দোলন আমরা করছি, কিন্তু এটা বাস্তব যে আন্তর্জাতিক বিষয় নিয়ে বা সারা ভারতের বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি না, কারণ উই আর আঞ্চলিক দল। এই অঞ্চলের যা সমস্যা, এটাকেই আমরা কিন্তু বিশেষভাবে নজর দিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলো গ্রহণ করি। ককবরকের বিষয়টা এসছে, আমরা মাঠে নেমেছি, বা যেখানেই মানুষ বঞ্চিত সেখানে কিন্তু বিভিন্ন মহকুমায়, জেলায়, বিভিন্ন ব্লকে আমরা আন্দোলন করছি। যারা বলছে যে আমরা আন্দোলন করছি না, হেজামারা ব্লকে কারা আন্দোলন করেছে? সরকারের নীতির বিরুদ্ধে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের বিরুদ্ধে, যেগুলো জনস্বার্থে হচ্ছে না, সেখানে আমরা আন্দোলন করছি। তুলাশিখর ব্লকে কে আন্দোলন করেছে? ইট ইজ তিপ্রামথা। অম্পি ব্লকে কারা আন্দোলন করেছে? ইট ইজ তিপ্রামথা। সো আমরা জানি যারা আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, নেলসন ম্যান্ডেলাকে যারা সাপোর্ট করে এই রাজ্যে স্ট্রাইক দেখেছেন, দে মে নট বি হ্যাপি। তারা কখনোই হ্যাপি হবে না। চীন, জাপান, যুগোস্লাভিয়াকে নিয়ে যারা রাজনীতি করছে, ত্রিপুরার মানুষকে 35 বছর বঞ্চিত রেখে যারা এই রাজ্যে সরকার পরিচালনা করে গেছেন, দে মে নট বি হ্যাপি। কারণ এত বছর শাসন ক্ষমতায় থাকার পর প্রথম বিরোধী দলে বসে এদেরকে আমরা প্রকাশ্যে বলতে শুনি যে তিপ্রামথা আন্দোলন করছে না। তিপ্রামথা কোথায় আন্দোলন করছে না? আজকে যদি পিছিয়ে পড়া মানুষের একমাত্র যারা কথা বলছে তারা কিন্তু তিপ্রামথা। এন্ড বিজেপি, আইপিএফটি অ্যাজ এ রুলিং গভর্নমেন্ট, তারা বুঝতে পারবে যে কেমন ধরনের বিরোধী শক্তির সম্মুখে ওনারা আছেন। সো দি অভিজ্ঞতা, এই 1 বছরের প্রায় 1 বছরের কাছাকাছি যে অভিজ্ঞতা, ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, ভেরি ইন্টারেস্টিং। এবং প্রকৃত যারা বঞ্চিত মানুষ তাদের কথা বলতে গেলে দি বিরোধী দলের হয়ে কথা বলা, দ্যাট ইজ দি রাইট প্ল্যাটফর্ম টু টেল দি গভর্নমেন্ট। আপনি আমাদের সামনে অভিজ্ঞতার কথা বললেন। একটু আগে আপনি বললেন যে আপনারা আঞ্চলিক রাজনীতি করেন।
এই আঞ্চলিক রাজনীতি, এথনিক পলিটিক্স সম্পর্কে আপনার চিন্তা ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি আপনার কাছ থেকে এটাও জানতে চাইবো যে ভারতবর্ষের রাজনীতির যে বর্তমান যে আবহ, এই ক্ষেত্রে এই যে এথনিক পলিটিক্স কি তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারবে বলে আপনার মনে হয়? এইটুকু বলতে পারি যে আঞ্চলিক দল আছে বলেই ত্রিপুরাতে যারা পিছিয়ে পড়া, শোষিত, লাঞ্ছিত জনগণ তারা বেঁচে আছে। উদাহরণ দিয়ে বলছি, আঞ্চলিক দল যদি না থাকতো আজকে ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ গঠন হতো না। আঞ্চলিক দল যদি না থাকতো ত্রিপুরায় আজকে ককবরক ভাষার বিকাশ এটা সম্ভব ছিল না। আঞ্চলিক দল যদি না থাকতো আজকেও ত্রিপুরায় যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন তাদের কথা কেউ বলতো না। কারণ আমরা দেখেছি এই 70 বছরের ইতিহাস ত্রিপুরায়, রাজনৈতিক ইতিহাস, আমরা তো কখনোই ক্ষমতায় ছিলাম না। ত্রিপুরা মথা এজ এ রিজিওনাল পলিটিক্স 3 বছরের মাথায় আমরা মানুষকে সমবেত করতে পেরেছি এবং মানুষের যে আর্তনাদ এটাকে দিল্লি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার যে কাজটা আমরা এটা করতে পেরেছি। হু বদার্স অ্যাবাউট ত্রিপুরা? ত্রিপুরাতে মানুষ আসছে শুধু রাজনীতি করার জন্য, ভোটের সময় এরা আসছে। অ্যান্ড ইয়োর কোয়েশ্চেন যে আঞ্চলিক দলের প্রাসঙ্গিকতা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা কতটুকু থাকবে? যতদিন মানুষ শোষিত, বঞ্চিত থাকবে আঞ্চলিক দলের গুরুত্ব থাকবে। এবং ত্রিপুরাতে এইটাই বলেছে, আঞ্চলিক দলকে শেষ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের ময়দানে অনেকেই নেমেছে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীগণ এসে এখানে আমাদের বিরুদ্ধেই কাজ করেছে। তারপরেও আমি বলছি যে we could win 13 seats in the last assembly election. কোটি কোটি টাকা খরচ করে তারা যা করতে পারেনি, মেবি within few lakhs of rupees আমরা যারা নির্বাচনের ময়দানে নেমেছিলাম, how much money we have spent? Only few lakhs. আমাদের সেই সামর্থ্য ছিল না। জনগণের সাহায্য নিয়েই, জনগণের আশীর্বাদে আমরা 13টি সিট দখল করতে পেরেছি। অ্যান্ড লেট মি টেল ইউ যে আঞ্চলিকতার প্রাসঙ্গিকতা ত্রিপুরাতেই নয়, সারা দেশেই থাকবে। কেন দক্ষিণ ভারতে এখনও আমরা দেখছি যে ডিএমকের মতো পার্টি বা এআইডিএমকের মতো পার্টি কত বছর ধরে সেখানে ক্ষমতায় আছে। কিছুদিন আগে পর্যন্ত তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, পরবর্তী সময়ে এরা ভারতীয় রাষ্ট্রীয় সমিতি হয়েছে, এদের শাসন আমরা দেখেছি। উত্তরপ্রদেশে আঞ্চলিক দলের শাসন আমরা দেখেছি, পাঞ্জাবে দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, এবং তৃণমূলের শাসন আমরা দেখছি পশ্চিম বাংলায়। উড়িষ্যায় বিজু জনতা দলের শাসন আমরা এখনও দেখছি। সো আঞ্চলিকতার প্রাসঙ্গিকতা সর্বদাই থাকবে যতক্ষণ না পর্যন্ত জাতীয় দলগুলো লোকাল যে ইস্যুস, এই ইস্যুসকে তারা যদি অ্যাড্রেস করতে সক্ষম না হয় ততদিন পর্যন্ত ভারতবর্ষে আঞ্চলিক দল থাকবে। আচ্ছা, আপনি যে রাজনৈতিক দলের হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিজয়ী হয়েছেন, হ্যাঁ, তার কিন্তু একটা আইডিওলজি আছে, তার একটা ফিলোসফি আছে। তো এখন আপনি রাজ্যের সর্বোপরি মানুষের কিন্তু বিরোধী দলনেতা। এই দুটোর মধ্যে কি কখনো কনফ্লিক্ট বা ক্ল্যাশ তৈরি হয়? নাথিং। বাই বার্থ, জন্মগতভাবেই আসলে ত্রিপুরায় আঞ্চলিক দল করতে হচ্ছে কেন? এইখানে আমাদের স্বাধীন সত্তা, রাজনৈতিকভাবে, রাজনৈতিক আঙ্গিনায় একটা জাতিগোষ্ঠীর তার স্বতন্ত্রতা, তার স্বাধীন সত্তা থাকতে হয়। এটা বাঙালি জাতিও সেটা চাইবে, মণিপুরের মানুষ সেটা চাইবে। ভারতবর্ষটাই তৈরি হয়েছে এইভাবে, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ।
বেসড অন দি মাদার টাং ভারতবর্ষে রাজ্যগুলো গঠন হয়েছে। এন ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে 184 জন রাজত্ব করে গেছে পার্বত্য ত্রিপুরায়, এবং এটা এখানকার সান অফ দি সয়েল বলতে আমরা যারা আছি, এটা আমাদেরই রাজ্য ছিল এবং এখনও এটা আমাদের রাজ্য। ঐতিহাসিক কারণে পূর্ব পাকিস্তান থেকে এখনকার যে বাংলাদেশ, সেখান থেকে অনেক লোক ত্রিপুরায় এসে আশ্রয় নিতে হয়েছে। অ্যান্ড ইট হ্যাজ চেঞ্জ দি পলিটিক্যাল ডেমোগ্রাফি অফ দি স্টেট। তো আমাদের নিজস্ব লোককে যদি আমাদের রক্ষা করতে হয়, এটা সংবিধান দিয়ে একটা আইন তৈরি করে তার নিজস্ব সীমানা নির্ধারণ করে কনস্টিটিউশনালি তাকে সেফগার্ড দিতে হবে। তো এইটা করতে গেলে এখন ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেস পার্টি, দে উইল নট ডিমান্ড ফর অল দিস। তো আঞ্চলিক দলকে সেটা করতে হবে। অ্যান্ড ইন দ্য লাস্ট 70-75 ইয়ার্স ত্রিপুরায় ইন্ডিজেনাস লিডার্স ছাড়া কাদেরকে আমরা ইন্ডিজেনাস লোকেদের রক্ষার্থে এগিয়ে আসতে দেখেছি? নো ওয়ান। সো বাস্তবিক পক্ষে বা ব্যক্তিগত পক্ষ থেকে ইট ইজ নট দি কোয়েশ্চেন যে জাতিবাদী করার জন্য আমরা আঞ্চলিক দল করছি। উই আর ফর অল কমিউনিটিস। এখন আমাদের সঙ্গে যারা রয়েছেন, মুসলিম আছেন, বাঙালিরা আছেন, মণিপুরি আছেন, সাঁওতাল, অন্যান্য পশ্চাৎপদ লোকেরা যারা রয়েছেন, উই আর ফাইটিং ফর দেম অলসো বিকজ দে আর আওয়ার নেইবার্স। কিন্তু বৃহৎ স্বার্থের কথা মাথায় রেখে যখন আমরা কাজ করি, সারাজ্যের মানুষের কথাই বলছি। বেকার বলতে আমি তো কখনো বলিনি যে তিপ্রাসা বেকারদের নিয়ে কথা বলছি। পুলিশের জন্য যখন কথা বলি তখন তিপ্রাসা পুলিশের সাথেই কথা বলছি না, বাঙালি, তিপ্রা, মণিপুরি সমস্ত অংশের মানুষের কথাই বলছি। তো ঘুম থেকে উঠেই যেটা যে চেতনা আমার মধ্যে থাকে বা থাকবে, এটা সমগ্র জাতিগোষ্ঠীর জন্যই বলছি। কিন্তু হ্যাঁ, দাবির ক্ষেত্রে যে রাজনৈতিক দাবি, আমার দলের যে দাবি, গ্রেটার তিপ্রাল্যান্ড এটা থাকবে। গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন হলে যারা আমাদের সাথে থাকবেন, আমাদের সীমানায় যারা থাকবেন, অল অফ দেম উইল বি সেফগার্ডেড। আমরা যেভাবে এইখানে বঞ্চিত হচ্ছি, এটা বলার অপেক্ষা রাখে না, বিকজ দি ডেটা অফ দি ডেভেলপমেন্ট ব্লক, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেলে সরকারের যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার দিকে তাকালে আমরা দেখতে পারি যে অবভিয়াসলি দি ইন্ডিজেনাস পিপল আর হিউজলি ডেপ্রাইভড। তো এই যে ব্যথা, এই ব্যথা কিন্তু আমরা বুঝতে পারি, এবং যখন আমাদের গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন হবে, সেইখানে যদি 2.5 লক্ষ বা 3 লক্ষ বাঙালিরাও যদি থাকেন, 50,000 মণিপুরিরাও যদি থাকেন, উই উইল সেফগার্ড দেম। আমরা ওনাদের এই কথা বলার সুযোগ দেব না যে আমরা বঞ্চিত, কারণ আমরা বঞ্চিত হয়ে যে ব্যথা আমাদের মধ্যে আছে, এইটা আমরা উই ক্যান ফিল। এবং এই রাজ্যে যারা 70 বছর আগে বা 100 বছর আগে জীবিত ছিলেন, বাইরের থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষকে যখন আশ্রয় দান করতে হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা সেটা করেছে, বাট পরিণামে আমরা যা পেয়েছি এটা খুব আর্তনাদের কথা, ব্যথার কথা। আই উড রিকোয়েস্ট, এই টিভি টক শোর মাধ্যমে আমি অনুরোধ করব, যারা তিপ্রাসার বাইরে যারা রাজনীতি করছেন, হৃদয়বান হওয়া উচিত। ইন্ডিজেনাস পপুলেশন যারা এককালে বাইরের থেকে যারা এসছেন, তাদের আশ্রয় দিয়েছেন, তাদের প্রতি আরও ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতি এবং কি বলে এটাকে বাংলায়, যে শেষের দিকে প্রান্তিক, আমরা তো প্রায় প্রান্তিকতার দিকে, তাদেরকে রক্ষার জন্য ওনারা যেন এগিয়ে আসেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রী মহোদয়গণ যারা বিরোধী দলে প্রভাবশালী, যারা বাঙালি অংশের লিডাররা আছেন, তাদের এগিয়ে আসা উচিত। দে শুড টক মোর অফ দি বঞ্চিত পিপল, শোষিত পিপল। আগরতলাই থেকে শুধু কৃষ্ণনগরের কথা, বরদোয়ালির কথা,
এটা না বলে, আমি তুলাশিকরের লোক, আমি কি বলছি না, আমি আগরতলার লোকের সম্পর্কেও বলছি। বেকাররা যখন আসছে, বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বাঙালি বেকাররাও আসছে, আমি তো বলছি তাদের কথা। তো হোয়াই I don't see in particular Bengali leaders to come up and talk about Roman script, about more autonomy for autonomous district council, বা এখানে কাইপেং, দেববর্মা, জমাতিয়া, রিয়াং মিলে আমাদের সমস্ত ত্রিপ্রাসাদের জন্য কেন ওনারা কথা বলছেন না? পিপল আর ওয়াচিং অল দিস। এখন তো আর সেই প্রিন্ট মিডিয়ার যুগ নয়। আজকে আমি এই চ্যানেলে বসে ইন্টারভিউ দিচ্ছি, এটা কিন্তু যখন ফেসবুক বা ইউটিউবে চলে যাবে, লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে ওনারা দেখবেন এটা। সো দি ওয়ে উই আর টকিং অ্যাবাউট বেঙ্গলিজ, মণিপুরিজ, মুসলিমস, ফর অল দি পিপল, এটা কিন্তু অন্যান্য অংশের যারা রাজনীতি করছেন তাদেরও এটা বলা উচিত। আচ্ছা, এইবার আমরা একটা গুরুত্বপূর্ণ এবং বহুল চর্চিত বিষয় নিয়ে আসছি। উনি এই কথাগুলি যদিও একটু বলেছেন আমাদেরকে, যে ককবরক ভাষার জন্য কোন হরফ ব্যবহার করা হবে। এই বিষয়ে রাজ্য সরকার এবং এর সম্পর্কিত বিভিন্ন সংস্থার সঙ্গে আপনাদের যতটুকু ডায়ালগ হয়েছে, কমিউনিকেশন হয়েছে, তাতে বিষয়টা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? প্রথম ব্যাপার হলো, ককবরক শুড বি রিটেন ইন রোমান স্ক্রিপ্ট বা রোমানের কাছাকাছি। পৃথিবীতে আমরা কি দেখেছি? লেট আস লুক এট দি ওয়ার্ল্ড। জাতিসংঘ অলমোস্ট, নট অলমোস্ট, মোর দেন 300 ল্যাঙ্গুয়েজেস কে তারা রিকগনিশন দিয়েছে ইন দি হোল অফ দি ওয়ার্ল্ড। তার মধ্যে 137টি ভাষা দে আর রাইটিং ইন রোমান স্ক্রিপ্ট। ইংলিশ, ওনাদের আলাদা করে ইংলিশম্যানদের স্ক্রিপ্ট আছে, বাট দে আর নট রাইটিং ইন দেয়ার স্ক্রিপ্ট, দে আর রাইট ইন রোমান। ফ্রেঞ্চ একই ব্যাপার। দেয়ার আর সো মেনি ল্যাঙ্গুয়েজেস, দে রাইট ইন রোমান স্ক্রিপ্ট, 137। এবং আমাদের ত্রিপুরার পাশাপাশি ইফ উই সি আর নেইবারিং স্টেটস, লুসাইরা লিখছেন মিজোরামে ইন রোমান স্ক্রিপ্ট, গারো, খাসিয়া ওনারা লিখছেন, নাগাল্যান্ডে লেখা হচ্ছে। লাইক দিস, more than 17 languages in India, they are using Roman script. নতুবা আমাদের নিজস্ব একটা স্ক্রিপ্ট। আমি সেটাই বলতে চাইছিলাম, যে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে কিন্তু এই বেশ কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে তারা এখন নিজস্ব হরফে মেইতেই স্ক্রিপ্টে কিন্তু লিখছে। আগে তারা কিন্তু বাংলা বা দেবনাগরী হরফে লিখতো। তো এখন মণিপুরিরা যেটা করে দেখিয়েছে, নিজের স্ক্রিপ্ট ব্যবহার করে, এইটা কি ককবরকের ক্ষেত্রে হতে পারে? আইল টেল। এখন যা চলে আসছে ত্রিপুরায়, ককবরকটাকে আমরা যখন লিখতে শুরু করি, ইন বোথ দি স্ক্রিপ্ট, এটা পিপল স্টার্টেড রাইটিং। বাংলা স্ক্রিপ্টেও লেখা হচ্ছে এবং রোমান স্ক্রিপ্টেও লেখা হচ্ছে। বাট উই হ্যাভ সিন আউট অফ আওয়ার এক্সপিরিয়েন্স, ইট ইজ নট লাভ ফর এনি স্ক্রিপ্ট। যদি একটা ভাষাকে লিখতে হয়, এটা সমস্ত স্ক্রিপ্টেই লেখা যায়। বাংলায় যখন আমরা লিখি, ক আমরা লিখতে পারছি না, কারণ বাংলায় ক বানানটাকে লেখার জন্য কোনো ব্যবস্থা নেই। কু লেখা যাবে, কুখুই, কিন্তু তাতে আমার যে শব্দ, ককবরকের যে শব্দ এটা তো বিকৃতি একটা রূপ চলে আসছে। বাট ইন রোমান, when you write KHWI, কুখুইটা আমরা উচ্চারণ করতে পারছি। দেখা গেছে 96%, 97% সঠিকভাবে ককবরকের উচ্চারণ, বানান আমরা রোমান স্ক্রিপ্টে লিখতে পাচ্ছি। ভিজ বাংলা স্ক্রিপ্টে যদি আমরা লিখি, অ্যারাউন্ড 70% উই ক্যান রাইট কারেক্টলি। তো হিয়ার ইজ দি অ্যাডভান্টেজ অফ রোমান স্ক্রিপ্ট। আর এখন যদি আমাদের নিজস্ব স্ক্রিপ্টের ব্যাপারটা আসে,
হ্যাঁ, আরাকান থেকে আমাদের বহু বছর আগে এই রাজতন্ত্রের সময় বাংলা ভাষা বা বাংলা হরফের প্রবেশের আগে আমাদের রাজন্য ত্রিপুরায় একটা আমাদের নিজস্ব স্ক্রিপ্ট আছে, সেটা আরাকান থেকে এসছে। তো আইদার উই হ্যাভ টু ইউজ দ্যাট। ওই স্ক্রিপ্ট দিয়ে আপনারা কি ইনিশিয়েটিভ নিচ্ছেন? আমাদের এখন পর্যন্ত নিউ এডুকেশন পলিসি না আসা পর্যন্ত উই ওয়ান্ট দ্যাট ইট শুড কন্টিনিউ ইন রোমান স্ক্রিপ্ট। লেট ইট হ্যাপেন, কারণ যেখানে আমি 97% সঠিকভাবে লিখতে পারছি, লেট ইট হ্যাপেন। দেশে যদি কোনো আইন তৈরি হয় যে নিজস্ব স্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে, দেন উইল থিঙ্ক অফ ইট। কারণ ওই স্ক্রিপ্ট কি আইনের অপেক্ষা করবেন না, নিজের থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করবেন? ডেফিনেটলি, বিকজ আমার যে নিজস্ব স্ক্রিপ্ট, এটা যদি এখন আমরা এনে এটাকে যদি ব্যবহার করতে চাই, আমি এটা বলতে পারবো যে 99.9% লোক এই স্ক্রিপ্ট সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই। সেটা তো থাকবে স্বাভাবিক। কিন্তু রোমান স্ক্রিপ্ট সম্পর্কে বা বাংলা স্ক্রিপ্ট সম্পর্কে আই ক্যান টেল 80-90% লোকের এটা ওয়াকিবহাল আছে। সো ইজিয়েস্ট ওয়েটা কোথায়, সেখানে আমাদের যেতে হবে। আইন যদি হয় তখন আইন বা সংবিধানের ধারা অনুযায়ী আমাদের চলতে হবে, নতুবা রোমান স্ক্রিপ্ট ইজ অ্যাবসোলুটলি ফাইন। তাতে করে আমার ভারতবর্ষের লোক সহ সারা পৃথিবীর লোক এটাকে ককবরকটাকে পড়তে পারবে। সো দ্যাট ইজ দি অ্যাডভান্টেজ। তো আমার নিজস্বতা করতে গিয়ে আমি যদি সংকুচিত হয়, এটাও তো ভালো না, যেহেতু এটা 99.9% লোকের ক্ষেত্রে অজানা এবং রোমান স্ক্রিপ্টটা যেহেতু ভীষণ বহুলভাবে প্রচলিত, উই ডোন্ট মাইন্ড, লাইফ হ্যাজ টু স্টার্ট ফ্রম সামওয়্যার। ইভেন বাঙালিদের মধ্যেও আজকে একটা চিন্তা চেতনা শুরু হয়েছে যে বাংলাটাকে রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে কিন্তু ওনারাও লিখছেন। এই যে আজকে আমরা এই ইন্টারভিউটা দিচ্ছি, ইউটিউবে যখন আমাদের টক শোটা বেরোবে, মোস্ট অফ দি বেঙ্গলি পিপল অলসো বাংলায় কিন্তু এরা রোমান স্ক্রিপ্টেই লিখবে, বকাবকি করবে বা প্রশংসা করবে বা প্রশ্ন করবে, দে অলসো ইউজ রোমান স্ক্রিপ্ট। সো নিজেরাই রোমান স্ক্রিপ্ট ইউজ করছে, তারপর রোমান স্ক্রিপ্টের বিরোধিতা করছে। সো এনিওয়ান, ইট শুড নট হ্যাপেন। যারা, ইট ডাজ নট মিন আই ডোন্ট লাভ বেঙ্গলি স্ক্রিপ্ট। বাংলাকে সঠিকভাবে 100% যদি লিখতে হয়, বাংলা স্ক্রিপ্ট ইজ দি বেস্ট। আমার মনে হয় বাংলার কিছু কিছু উচ্চার রোমান স্ক্রিপ্টে হয়তো বা 90-95% লেখা যাবে। সো দে হ্যাভ দেয়ার ওন স্ক্রিপ্ট। আমাকে যদি কেউ বলে বাংলার জন্য আপনি কোন স্ক্রিপ্টটা ব্যবহার করবেন, আই উইল সে বেঙ্গলি স্ক্রিপ্ট, দ্যাট ইজ দ্য বেস্ট স্ক্রিপ্ট। কিন্তু ককবরকের ক্ষেত্রে আউট অফ আওয়ার এক্সপিরিয়েন্স 97-98% এটা ভালোভাবে লেখা যায়। সো দিস ইজ ওয়ের ইট ইজ অল লাভ। এখন বাংলা যেমন খুব সুন্দর, বলতেও যেমন ভালো, লিখতেও যেমন ভালো, উই ডোন্ট হ্যাভ, আমরা তো যারা আমরা দাবি করছি, আমরা কিন্তু উভয় স্ক্রিপ্টের কথা বলছি। এবং আমি আবার গতবার প্রেস মিট করে বলেছি সরকারের কাছে যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় সরকারি ভাষা ককবরক, দিস শুড বি টট এভরিওয়্যার ইন ত্রিপুরা, অল শুড নো। বাংলা এবং ককবরক উভয় সরকারি ভাষা যদি জানা থাকে, ইট উইল বি গুড ফর অল দি পিপল। লাইক দিস, দি মোর ল্যাঙ্গুয়েজেস ইউ নো, ইট ইজ অ্যান অ্যাডভান্টেজ। এক সময় বলতে শোনা যায় নরসিমা রাও ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি 14টি ভাষায় কথা বলতে যান। হাউ নাইস ইট ইজ। তো কেন আমরা শুধু একটাই ল্যাঙ্গুয়েজ শিখব? আরও বলছি, যেমন অনেক লিডার এককালে হিন্দি বলতে পারতেন না ত্রিপুরার থেকে, তো দিল্লিতে গিয়ে যখন দিল্লির নেতাদের সাথে কথা বলে, তোমার দিদিমা বা তোমার দাদুর সঙ্গে আমি রাজনীতি করেছি, এটাকে একজন নেতা নাকি বলেছেন, तुम्हारा बाप दादा का साथ हम राजनीति करता है। এই কথা বলতে গিয়ে ওনার পদটাও চলে গেছে, জাস্ট বিকজ অফ দি ল্যাঙ্গুয়েজ প্রবলেম।
So I always support people to learn more and more languages. আজকে আমাদের ত্রিপুরায় হোলি ক্রস, ডন বস্কো, হিন্দি স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় থাকার কারণে বাঙালি, তিপ্রা, মণিপুরি সবাই কিন্তু আজকের ছেলেমেয়েরা তারা হিন্দি বলতে পারে। So now language is not a problem when you go in Delhi. তো we must welcome all this. তো স্ক্রিপ্টের ব্যাপারে একদম পরিষ্কার বক্তব্য থাকবে। রোমান স্ক্রিপ্ট এট দি মোমেন্ট ফর ককবরক ইজ দি বেস্ট স্ক্রিপ্ট। ধন্যবাদ। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো যে সামনে তো লোকসভা নির্বাচন আসছে, এই আগামী যে লোকসভা নির্বাচনে আপনারা কি একা লড়াই করবেন নাকি কারোর সঙ্গে বা কোনো দলের সঙ্গে আপনারা অ্যালায়েন্সে যাবেন বলে মানে এখন পর্যন্ত আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা? নাম্বার ওয়ান হচ্ছে এই পর্যন্ত এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, তবে একা লড়াইয়ের অভিজ্ঞতা ত্রিপুরামথার যথেষ্ট রয়েছে। We are the only regional party in the history, not we are the only regional party, TUJSU লড়াই করেছে কোনো এক সময়, but after a long gap আমরা নিজেরা একা লড়াই করে বহুদলীয় বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় আমরা 13 জন এমএলএ বেরিয়ে এসেছি। তবে এটা আমরা বলবো ইন্ডিয়া মহাজোট এবং এনডিএ, the fight will be between these two groups. আমরা আমাদেরও একটা ইচ্ছা আছে যে একা লড়াই না করে we should be siding with any group, but উভয় গ্রুপকে দেখতে হবে যে আমাদের যে কোর ইস্যু, কোর ডিমান্ড গ্রেটার ত্রিপুরা লেন, এই বিষয়টাকে যারা অ্যাড্রেস করবে, সহমত পোষণ করবে আমাদের সাথে, এদের সাথে আমরা যাব। নাও ইন্টেলিজেন্টলি ইফ ইউ আস্ক মি, উভয় দল যদি প্রতিশ্রুতি দেয় তখন কি হবে? তখন আমরা লটারি করব, দেখা যাবে যে একটা কলসিতে এনডিএ এবং ইন্ডিয়া দিয়ে আমরা লটারি করে দেখব কে আসছে। দিজ আর অল স্ট্র্যাটেজি, এবং এক্ষুনি এই বিষয়ে কোনো মতামত প্রকাশ করা সম্ভব হচ্ছে না, কারণ দি পার্টি, দি এক্সিকিউটিভ কমিটি, দি সিডাব্লিউসি হ্যাজ নট টেকেন এনি কল অন দ্যাট। সময় এখনো আছে, উইল টেক দি কল। ঠিক আছে, ধন্যবাদ। এইবার আমরা একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাচ্ছি যে এই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের সিদ্ধান্ত আপনি কবে কিভাবে নিয়েছেন বা এর আগে কি প্রফেশনে ছিলেন? আই আনসার্ড দিস 22 ইয়ার্স ব্যাক। আমি ছাত্র রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি করতাম, টিএসএফ করতাম, এবং খুব ইচ্ছে ছিল তখন থেকে, এবং ছোট বয়সেও মানুষের বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করা, এটা তখন থেকেই ছিল। যে কোনো বিষয়ে কথা বলা, স্কুলে বা কলেজে বিভিন্ন জায়গায় অপরাধের বিরুদ্ধে তখন রুখে দাঁড়ানোর যেটা ভাবনা, এটা ছিল। আই অলওয়েজ ফেল্ট দ্যাট বৃহৎ স্বার্থে মানুষের জন্য যদি কথা বলতে হয়, বিভিন্ন সংস্থায় চাকরি করে কিন্তু এটা সম্ভব না। মানুষের জন্য যদি কথা বলতে হয়, পিছিয়ে পড়া বা একটা বৃহৎ অংশের মানুষের কথা যদি খোলাখুলি খোলা পরিসরে যদি বলতে হয়, ডিসিশন মেকার যদি হতে হয়, পলিটিক্স ইজ দি অনলি ওয়ে। কারণ সারা বিশ্বের মধ্যেই ভগবান বা ঈশ্বরের পরে যে ক্ষমতা এই সারা দেশ বা সারা বিশ্বকে পরিচালনা করে, দ্যাট ইজ পলিটিক্যাল ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনের মাধ্যমেই মানুষের সমস্যাকে অ্যাড্রেস করা যায়, এবং ক্ষমতায় যখন বসব তখন সমাধানের সূত্র এবং ইমপ্লিমেন্টেশন এটা করা যাবে। সো আই টুক দ্যাট কল দ্যাট ত্রিপুরায় বিশেষ করে মানে গ্রাম পাহাড়ে যারা বসবাস করছেন, ইন্ডিজেনাস পিপলের হয়ে কথা বলার দরকার রয়েছে। দ্যাট চেতনাই কিন্তু আমাকে রাজনীতিতে এনেছে, নট ফর মাই পার্সোনাল বেনিফিট। পার্সোনাল বেনিফিট কি আছে এখানে? অনেক পরিশ্রম করতে হয়,
মানুষের কথা শুনতে হয়। দেয়ার ইজ নো টাইমিং যে আমি 6টা থেকে 8টা পর্যন্ত মানুষের সাথে দেখা করব, 8টা 1 মিনিট থেকে আমি দরজা বন্ধ করে দেবো। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট স্কোপ। বা আজকে আমি একটা স্পেসিফিক কাজ করব, একটা স্পেসিফিক খাওয়া দাওয়া করব, এই ধরনের কোনো রীতি রেওয়াজ পলিটিশিয়ানদের ক্ষেত্রে, ইফ ইউ আর রিয়েলি অ্যাক্টিভ ইন পলিটিক্স, দ্যাট স্কোপ ইজ নট দেয়ার। এটা অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, মানে নিজের লাইফ বলে কিছু নেই বলতে গেলে। সো ইউ হ্যাভ টু বি অলওয়েজ লিসনিং অ্যান্ড টকিং অ্যান্ড ফাইটিং, স্ট্যান্ডিং ফর দি পিপল। এত কিছুর পরও যখন সময় পান, অবসর সময়টা কি করে কাটাতে আই লাভ টু ওয়াচ মুভিজ। আমি কিন্তু খুব সিনেমা দেখি। ছোট বয়সেও আমাদের খোয়াই 2টা সিনেমা হল ছিল, জ্যোতি সিনেমা হল এবং সপ্তপ্রদীপ। কোনো সিনেমায় আমি বাদ দিতাম না, সাদা কালো রঙিন অল এভরিথিং। এবং আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষার সময় কোনো নতুন ফিল্ম রিলিজ হয়েছে, পরের দিন অঙ্কের পরীক্ষা, এবং পরীক্ষা থেকে বেরিয়েই কিন্তু আমি 3টার যে ম্যাটিনি শো সামথিং লাইক দ্যাট, এটা দেখার জন্য আমি ঢুকে গেছি। নাও অলসো আই ওয়াচ লট অফ ফিল্মস, বাংলা বিভিন্ন ফিল্ম, প্রাইম ভিডিওস, নেটফ্লিক্স, G5, হটস্টার, অল চ্যানেলস। আচ্ছা, আপনি মুভির কথা বললেন যে ককবরক ফিল্ম তৈরির ক্ষেত্রে মানে এডিসিতে তো আপনার দল ক্ষমতায় রয়েছে, আপনারা কি করছেন? আমি একটা জিনিস বলি যে ককবরক ফিল্মটা এখনো কিন্তু ইনস্টিটিউশনালি এটাকে শিল্পের আকারে বা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ এটাকে শুরু করছে না। আমাদের অনেক মিটিং হয়েছে এডিসিতে যে ককবরক ফিল্ম যারা করবে তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়ার একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। বাট এডিসি ইজ ফেসিং ট্রিমেন্ডাস ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ। এইবার আমার মনে হলো 12 তারিখ ফেব্রুয়ারির পরেই কিন্তু স্যালারিটা দিতে পেরেছে। ইভেন স্যালারি দেওয়ার জন্য টাকা থাকে না এডিসির কাছে। বাট এডিসি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ফিল্ম ইন্ডাস্ট্রিকে ত্রিপুরায় ককবরক ফিল্মকে কীভাবে ভালো করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এবং আজকেও ইভেন টুডে কলকাতা থেকে একদল যারা ফিল্ম তৈরি করছে সেখানে ওনারা এসে দেখা করে গেছেন আমার সাথে। বিকজ লাস্ট মান্থ ওয়েন আই ওয়াজ ইন কলকাতা, আমি ওনাদেরকে আমার যেখানে আমি ছিলাম সেখানে ডেকে আমি বললাম যে ককবরক ফিল্মটাকে বাণিজ্যিকভাবে আপনারা এটাকে নিয়ে ফিল্ম প্রডিউস করতে পারেন, এবং একটা ককবরক ফিল্ম যদি করা যায়, অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা যেমন এটা মণিপুরে এই একই ফিল্মটাকে ডাবিং করে রিলিজ করা যাবে, মিজোরামে করা যাবে, অরুণাচলে করা যাবে, কারণ ফেসটা তো মোর অর লেস সেম। তখন কিন্তু ওনারা খুব উৎসাহিত হয়েছে। আমি বললাম ফিল্ম তৈরি করতে 25-30 লক্ষ টাকা যাবে, কিন্তু আপনি যদি সঠিকভাবে এটাকে রিলিজ করতে পারেন, আপনি 5-6 কোটি, হ্যাঁ 5-6 কোটি টাকা এখান থেকে আপনি কিন্তু মার্কেট থেকে তুলে নিতে পারেন। সো দে ওয়্যার ভেরি এনথুসিয়াস্টিক। আমি ওনাদের বলেছি কিছু যারা ফিল্ম প্রডিউস করছে ককবরকের নিজস্ব উদ্যোগে, এদের নাম টাম দিয়েছি, টেলিফোন নাম্বারগুলো দিয়েছি, যোগাযোগ করবেন ওনারা। ইট শুড গ্রো। এবং ইনস্টিটিউশনালি আমরা চাইব এডিসির পক্ষ থেকেও একটা ইনডোর স্টেডিয়াম, ইনডোর স্টুডিও কিভাবে করা যায় এইগুলোর ব্যবস্থা করার জন্য এগুলো উদ্যোগ নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ অনিমেষবাবু আপনাকে। আপনার সঙ্গে আলোচনায় আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের আজকে অনুষ্ঠান নিশ্চয়ই খুব ভালো লাগবে। হাল্লা বলের মুখোমুখি এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন হাল্লা বল।